দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছি আমি নাসিমুল হাসান। দর্শক, গুনে গুনে একটি বছর মাঠের বাইরে থেকে আইসিসি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠের বাইরে একটি বছর তিনি কেমন ছিলেন, কিভাবে কাটালেন, সেই সকল বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের গ্যালারি। আমাদের এই গ্যালারিতে আজকে অতিথি হিসেবে এসছেন সাকিবের সরাসরি গুরু কোচ মোহাম্মদ সালাউদ্দিন, এবং আমাদের সাথে ভার্চুয়াল মিডিয়াতে যোগ দিবেন সাকিবের ইন্টারন্যাশনাল ক্রিকেট এজেন্ট জনাব রুদ্রদীপ ব্যানার্জি। কোচ সালাউদ্দিন, আমরা রুদ্রদীপের সাথে একটু কথা বলে আপনার কাছে আসি, ওকে ছেড়ে দিব। রুদ্রদীপ, আপনাকে ধন্যবাদ, কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, সাকিব এক বছর পরে আবার সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছে। তো আপনি তো সাকিবকে অনেক কাছ থেকে দেখেছেন অ্যাজ এ প্রফেশনাল এজেন্ট, তো সাকিবের এই ফেরাটাকে আপনি কিভাবে দেখেন? আমার যেটা মনে হয় এটা মানে ওর জন্য একটা সেকেন্ড কামিং হবে। আর মানে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে তো হি ইজ ডেফিনেটলি চার্জড আপ। প্র্যাকটিসেও আস্তে আস্তে সামিল হয়েছিল বাংলাদেশে যখন এসেছিল। সো সাকিব খুবই এক্সাইটেড টু গেট ব্যাক টু ক্রিকেট। আর আমার মনে হয় যে যেহেতু এটা ওর ক্রিকেট ক্যারিয়ারের লাস্ট ফেজ থাকবে, সো ডেফিনেটলি এটাকে ফুল ফ্লেজেডলি ইউটিলাইজ করবে। আর আমার মনে হয় যে যখন ও ক্যারিয়ারটাকে শেষ করবে, প্রবলি শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ক্রিকেটের মধ্যে মানে ও একটা ছাপ ছেড়ে যাবে। আপনি তো নিশ্চয়ই জানেন যে সাকিব আমাদের দেশের পোস্টার বয়, আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, আমাদের সেরা পারফর্মার। তো এই পারফর্মারের বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিমান্ডটা কেমন, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে? ইন্টারন্যাশনাল ক্রিকেটে হিউজ ডিমান্ড। ইনফ্যাক্ট আপনাকে বলি, এই বছর সিপিএল আইপিএল দুটোর থেকেই আমাদের জন্য মানে সাকিবের জন্য খোঁজ এসেছিল যে যদি ওর ব্যান্ডটা রিডিউস হয়, যদি ও খেলতে পারে। কারণ ইনিশিয়ালি আইপিএল এবার হওয়ার কথা ছিল এপ্রিল মেতে, সেটা শিফট যখন হয়ে গেল তখন অনেক টিমই এক্সপেক্ট করেছিল যে যদি সাকিবের ব্যান্ডটা কমিয়ে দেওয়া হয় বা আগে যদি অফ হয়ে যায় আইপিএল এর কারণে, তাহলে অ্যাভেলেবল থাকবে কিনা। সিপিএল এ প্রচুর ফ্র্যাঞ্চাইজ ইন্টারেস্টেড ছিল, তারপরে লঙ্কা প্রিমিয়ার লিগে অনেকজন ইন্টারেস্টেড ছিল। বাট ওখানে যেহেতু এনওসি নিয়ে একটা সমস্যা হবে, তাই জন্য পার্টিসিপেট করতে পারছে না। এটা ছাড়া হচ্ছে পিএসএল এর যে প্লে অফ খেলা হবে সেটাই ওদের জন্য ইন্টারেস্ট ছিল। সো বলতে গেলে এখন এই বছরে যাই ক্রিকেট লিগ হচ্ছে, প্রত্যেকটা ক্রিকেট লিগ থেকেই হচ্ছে সাকিবের জন্য কিন্তু একটা আনইউজুয়াল ডিমান্ড ছিল। সেখানে প্রত্যেকটা টিম কি লিগ আজকে বলুন সাকিবের জন্য যেইটুকু করার দরকার ওরা সেইটুকু করতে রাজি ছিল। এই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিতরে তার এত চাহিদা, সে যদি যখন আবার মাঠে ফিরে আসবে, তখন যখন অন্য অন্য দলগুলোতে খেলতে যাবে, তখন কি তার উপর একটা বাড়তি মানসিক চাপ পড়বে এই যে এই তার প্রিভিয়াস এই ঘটনাটার জন্য? বিভিন্ন প্লেয়ারদের সাথে খেলবে, না, বিভিন্ন আমার মানুষ। মনে হয় না। আমার মনে হয় না। আমার মনে হয় যে সাকিবকে আমি যতটা চিনি, সাকিবের ফোকাসটা ক্রিকেটের উপরেই থাকে। দেখুন মানে পাস্টেও আপনি যদি দেখে থাকেন যে সাকিব অনেকগুলো এরকম পরিস্থিতির সামনা করেছে। অ্যান্ড সেখানে ও যখন ক্রিকেট মাঠে নামবে, যখন একটা টিমের হয়ে খেলতে নামবে, তখন ওর ফোকাসটা ক্রিকেটের উপরেই থাকে। তখন কিন্তু ওর ফোকাসটা থাকে না যে আমাকে কালকে কাউকে প্রুভ করতে হবে কিনা আমি ঠিক কি বেঠিক। এই জিনিসটা ওর মধ্যে থাকে না। ওর মধ্যে তখন ওইটাই থাকে যে আমাকে আজকে মাঠে গিয়ে ভালো ক্রিকেট খেলতে হবে, আমাকে ক্রিকেটার হিসেবে প্রুভ করতে হবে আমার নিজেকে। বাকিটা ও অতটা মাথা লাগায় না যে পার্সোনাল ওপিনিয়ন কি রাখলো লোকজন, কি আজকে বাইরের লোকজন কি ভাবলো, সেটা নিয়েও বেশি গুরুত্ব দেয় না। ও ক্রিকেটটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন তার থাকে। মানে একটা জিনিস যেরকম আমি একটা হ্যাঁ বলুন। একটা জিনিস পরিষ্কার যে সাকিব একদম 100% প্রফেশনাল ক্রিকেটারের যেই চরিত্র, তার সব গুণাবলী তার ভিতরে বিদ্যমান। তারপরও তিনি ফিরছেন, এই ফেরাটা আসলে আপনার কাছে কিভাবে দেখা, বা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন এটাতে কতটা লাভবান হবে? আমার মনে হয় ক্রিকেট ওয়ার্ল্ড তো এটার থেকে খুবই লাভবান হবেন। কারণ আজকে সাকিবের মতন একটা প্লেয়ারকে সবাই মিস করে। ইনফ্যাক্ট যে টিম গুলোর জন্য ও আগে খেলেছে তারা খুব মিস করে। ধরুন আজকে ফর এক্সাম্পল যদি সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিব খেলতো এই আইপিএল এ, সো অবভিয়াসলি তাদের পরিস্থিতি একটা পুরো ডিফারেন্ট জায়গায় থাকতো। আজকে মিডল অর্ডারে যেখানে ওরা একটা স্ট্রেংথ মিস করেছে, সেটা সাকিব ডেফিনেটলি অ্যাড অন করতো। সো ওভারঅল দেখতে গেলে কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজ লিগ ক্রিকেটে সাকিবকে কিন্তু লোকেরা প্রচুর মিস করেছে। আর এটা শুধু আমি যে বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি সেটা না, আমাদের ইন্ডিয়া থেকেও প্রচুর জন যখন ডিসকাশন হয় ক্রিকেট নিয়ে,
সবাই কিন্তু মানে খুব হার্ট ব্রোকেন ছিল যে সাকিবের মতন একটা প্লেয়ারকে ১ বছর বাইরে বসতে হবে। কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে যে পারফরমেন্সটা করেছিল, সেই পারফরমেন্সটা সত্যি মানে ওয়াজ অন আ ডিফারেন্ট লেভেল। সো আই থিংক সবাই কতগুলো এক্সপেক্ট প্রশ্ন করেছিল করেন সাকিবের থেকে যে এর পরে একটা ডিফারেন্ট সাকিবকে দেখবো। মানে ওয়ার্ল্ড কাপে যেরকম ব্যাটিং পারফরমেন্স করেছিল সেখান থেকে এটা পুরোপুরি প্রুভ করে দিয়েছিল যে তার ব্যাটিং ক্যাপাবিলিটিটা ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ বোলিং ক্যাপাবিলিটি। ইন দ্য রিসেন্ট পাস্ট হয়তো সেরকম রান পাইনি, ওয়ার্ল্ড কাপে হি প্রুভড এভরিওয়ান রং ইন দ্যাট। থ্যাংক ইউ রুদ্রদীপ ব্যানার্জি কলকাতা থেকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার থ্যাংক স্টুডিওতে ইউ ভেরি যাচ্ছি মাচ। তার সরাসরি গুরু মোহাম্মদ সালাউদ্দিন সাকিব। আপনার খুব অনেক কি বলা যায়, মানে সাকিবকে আপনি গরুপিঠে তুলেছেন। তার এই যে একটি বছর বাইরে থাকাটা, এই জায়গাটাতে আসলে মাইন্ড গেমের জায়গাটাতে আপনি এবং সে কতটা কাজ করেছেন? দেখুন, সাকিবের একটা জিনিস সবচেয়ে ভালো যে মানসিক যে পরিস্থিতিগুলো আসে সবসময়, যতই প্রেশার আসে, কারণ খারাপ সময় থাকুক, ওর সময় অনেক খারাপ সময় আসছে, অনেক সময় ব্যান্ড হয়েছে বা প্রচুর প্রেশার থাকে, কারণ এরকম প্লেয়ারদের সবসময় প্রেশার থাকবেই। বাট সাকিবের মানসিক পরিস্থিতিটা সবসময় একই রকম থাকে। সে যদি ভালো খেলে সে যেরকম থাকে, খারাপ খেলেও সে একই রকমই থাকে। আউটসাইড পরিস্থিতি আপনি কখনই বুঝতে পারবেন না যে তার ভিতরে কি হচ্ছে, বাট যখন সে মাঠে ঢুকবে সে কিন্তু পুরো ডিফারেন্ট মানুষ থাকে। এই কারণে আমি বলবো যে মানসিকভাবে যতই বাধা আসুক, সে তার জায়গায় সবসময় অনেক স্ট্রং থাকে। আমরা হিউম্যান বিং, আমাদের তো ভুল হয়ই, তারপরেও মানুষের প্রেশারও, মানুষের অনেক সময় ইমোশনালি অনেক সময় মানুষ অনেক সময় ভেঙে পড়ে। বাট সাকিবের এই আমার মনে হয় যে এই জায়গাটা অনেক অনেক সে স্ট্রং, এবং যখন সে ফিরবে আমার মনে হয় সে খুব ভালোভাবেই ফিরবে। তার ফেরাটাকে অ্যাজ এ কোচ কিভাবে দেখেন? মানে একটি বছর পর সে ফিরছে একজন চ্যাম্পিয়ন। দেখুন, এক বছর শুধু সাকিবের না, আমার মনে হয় যে বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারই কিন্তু পারফরমেন্সের উপর একটু হলেও কিন্তু প্রভাব পড়েছে। এটা শুধু সাকিব না, সবারই। কারণ একটা বছর যেহেতু ঠিকমতো ক্রিকেট খেলা হয় নাই, সবারই এটা কম বেশি একটু সমস্যা হবেই। বাট সাকিব যখন ফিরবে আমার কাছে মনে হয় সে পুরোপুরি ফিট হয়েই ফিরবে, এবং সেটা তার ব্যাটিং হোক বোলিং হোক, সে তার পুরো আগে কাজগুলো করে তারপরে সে মাঠে নামবে। আমরা একটা জিনিস দেখি যে সাকিব যখন এর আগেও একবার নিষেধাজ্ঞায় হয়েছিল, তো এরপর যখন তার ফেরাটা ছিল সেখানেও ছিল একদম বীরের মতন, একদম ব্যাটে বলে তার পারফরমেন্স অসাধারণ। মানে যারা চ্যাম্পিয়ন হয় তারা কি এরকমই হয় যে যখন ফিরে একদম অন্য এক সাকিব হিসাবে আবার ফিরবে, যেহেতু সে একজন অসাধারণ প্লেয়ার? আমার মনে হয় যে যদি এই মধ্যে, যেহেতু সে ট্রেনিং শুরু করেছিল, মধ্যে আবার একটু গ্যাপ পড়ে গেছে, কারণ আবার আমেরিকাতে যেহেতু গেছে, যেহেতু বাচ্চা আছে তাদের কাছে দেখাশোনা করতে গিয়েছিল। বাট এছাড়া যদি আমি বলবো যে লাস্ট যখন প্রিপারেশনটা নিয়েছে, সে কিন্তু অলমোস্ট রেডি ছিল খেলার জন্য। যেহেতু আমাদের একটা টেস্ট সিরিজ ছিল, সেটার জন্য সে কিন্তু পুরোপুরি রেডি ছিল। তো আমি এটা বুঝি, এটা সাকিবের মনের ভিতরে কিরকম আছে যে ম্যাচ প্র্যাকটিস আছে কি না। বাট আমার কাছে মনে হয় যে সাকিব যদি এখনই মাঠে নামে, তার খুব বেশি সমস্যা হওয়ার কথা না। বিকেএসপিতে আপনারা সাকিবের মধ্যে প্রতিদিনের কনভারসেশন, প্রতিদিনের প্র্যাকটিস সেশন কি ছিল? কি ড্রিল নিয়ে কাজ করতেন? নর্মালি আমরা যখন ট্রেনিংটা শুরু করবো, আমরা আগে থেকে প্ল্যান করেছি। আমি ছিলাম, ফাহিম স্যার ছিলেন, ফাহিম স্যার আমাদের সবসময় গাইড করেছেন। তো সাকিব, আমি, ফাহিম স্যার মিলে আমরা যে কোন ধরনের ট্রেনিং করবো সেটা নিয়ে আমরা কথা বলেছি। আর সাকিব যেহেতু এখন অনেক কিছু বুঝে যে আসলে তার কি করা উচিত, তো আমরা একটা আইডিয়া শেয়ার করেছি। ও বলেছে যে আমরা এইভাবে শুরু করলে ভালো হয়। তো আমরা চেষ্টা করেছি যে এটা একেবারে যেন এইচপিতে, যখন আমরা আগে দেখি যে এখন হয়তো এইভাবে ট্রেনিং হয় না। আগে যখন এইচপি প্রোগ্রাম ছিল রিচার্ডের আমলে, তখন কিন্তু দেখেছি যে দিনে হয়তো 3-4 সেশন থাকতো। তো ওরা যখন ছোট ছিল, তো আমাদের মনে হলো যে না, ঠিক আছে, তাহলে আমরা ওরকম হার্ড ট্রেনিংটা করি, তাহলে হয়তো নেক্সট 2-3 বছর যে যতটুকুই সাকিব খেলুক, সেটার জন্য এই ফিটনেসটাই সে কাজে লাগাতে পারে, পরবর্তীতে যেন সে আরেকটু বেটার খেলতে পারে। কারণ ক্লাসের ফার্স্ট বইকে আপনার ইমপ্রুভ করার আসলে খুব বেশি জায়গাও কিন্তু থাকে না, যে ক্লাসের ফার্স্ট বইকে আপনি কতটুকু ইমপ্রুভ করাবেন। বাট তার যে ডেডিকেশন মাঠের প্রতি বা তার ফিটনেসের প্রতি, তার খেলার প্রতি, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোনো ট্রেনিংটা অনেক হার্ড ট্রেনিং ছিল, যে খুব সহজ ছিল না। কারণ 4টা সেশন করা, আমার মনে হয় যে এই বয়সে একটা প্লেয়ারকে আসলে মোটিভেট করাটাও কিন্তু ডিফিকাল্ট। একটা পরিণত প্লেয়ারকে আবার সেই শুরু থেকে শুরু করা, হ্যাঁ, এবং তাকে মানে 4টা সেশন সে করবে, সেই মোটিভেশনটাও কিন্তু আপনার দরকার, যে আপনি এতগুলা মানে সেই জায়গাটাই জানতে চায় দর্শক, যে আসলে যে এই যে মাইন্ড গেম, যে তার যে মানসিক শক্তিটা, মানে সে আবার শুরু থেকে শুরু করতে চাচ্ছে। এবং আপনি যেটা বলছেন, ফাহিম স্যার যেটা বলছে, এটাই দর্শকরা জানতে চায়। এটা তো মানে কারো জানার এটা দেখুন, আপনি যদি এটা ওয়ার্ল্ড কাপের আগের সিরিজটাও দেখেন, সাকিবের সবচেয়ে প্রিপারেশনের সবচেয়ে ভালো গুণ হচ্ছে যে সে কিন্তু যখন
নেক্সট যে সিরিজটা খেলবে সেটা নিয়ে কিন্তু সে প্রচুর ভাবে যে কোন ধরনের বলারকে ফেস করবে, হোমওয়ার্কটা করে আর কি, যেটা হ্যাঁ, অনেক ভালোভাবে করে। এবং ওয়ার্ল্ড কাপের আগেও কিন্তু সে কিন্তু কোন মাঠে খেলা হবে, কোন ধরনের উইকেটে খেলা হবে, কোন টাইপের বলাররা তাকে কোথায় বল করতে পারে, তো এইসব নিয়ে সে অনেক হোমওয়ার্ক করে, কাজ করে। এই কারণে আমার মনে হয় যে অন্যদের থেকে তিনি আলাদা। আলাদা এই মানে জায়গাটা যারা এটা ম্যাচের আগে করে, সে এটা আরো 3 মাস আগেই করে রাখে, অনেক আগে করে, অনেক আগে প্রিপারেশনটা নিয়ে রাখে। আর মানসিক অবস্থা নিয়ে তার সাথে খুব বেশি কথা বলার দরকার নেই, কারণ এই জায়গাটা আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের চেয়ে অনেক বেশি। কারণ অনেক সময় আমরা হয়তো ভেঙে পড়ি অনেক অনেক নিউজে, সাকিবের নিউজে, কিন্তু সাকিব কিন্তু দেখা যায় যে ওই নিউজগুলোতে তাতে সে কিন্তু মানসিকভাবে অনেক স্ট্রং থাকে। তো আমার মনে হয় যে মানসিকভাবে খুব বেশি আমাদের কথা হয় না, কারণ সাকিবকে আরেকটা জিনিস যে তাকে খুব বেশি আপনাকে বুঝাইতে হবে না, সেটা টেকনিক্যাল পার্ট হোক আর টেকটিক্সের পার্ট হোক, যে কোনো জিনিসই আপনি যদি একবার বলে দেন আপনাকে এটা সেকেন্ড টাইম এটা বলতে হবে না। বেসিক যদি স্ট্রং থাকে, সে তারে বলার অপেক্ষাও রাখে না। দেবব্রত ভাই, আপনার কাছে প্রশ্নটা, সাকিবের ফেরাটাকে আপনারা খেলোয়াড় কল্যাণ সমিতি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিভাবে দেখেন? মানে না, ডেফিনেটলি আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর এবং সবচেয়ে বেস্ট পারফর্মার, শুধুমাত্র আমাদের ক্রিকেট না, ওয়ার্ল্ড ক্রিকেটেরও বেস্ট পারফর্মার। সো সে যখন বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসবে, ডেফিনেটলি এটা আমাদের জন্য অত্যন্ত প্রাউডের ব্যাপার, এবং সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ সেই ওয়ার্ল্ডেরই একটা অ্যাসেট। সেই হিসেবে আপনারা এটাকে কিভাবে দেখেন? না, এটা তো আমরা ডেফিনেটলি খুব ভালোভাবেই আমরা দেখতে চাই। আমাদের একজন ক্রিকেটার একটা সময় একটা ভুলের বশত এই ধরনের একটা অকারেন্সের সম্মুখীন হয়েছে, সো এই জায়গা থেকে আবার কামব্যাক করা, ডেফিনেটলি এটা তো আমরা একটা অত্যন্ত গর্বের সঙ্গে এই জিনিসটা দেখতেছি, এবং উই আর ভেরি মাচ পজিটিভ যে সাকিব আবার আগের মতোই কামব্যাক করবে, যেটা সালাউদ্দিন ভাই ওনারা যেটা কনভে করলো মেসেজটা, যে আমরা ওইটার সঙ্গে যে সাকিব আরও ভালোভাবে ফিরবে, এটাই আমরা কামনা করি। কিন্তু সালাউদ্দিন ভাই, একটা জিনিস কি, মানে সাকিবের উপরে কোনো বাড়তি প্রেশার পড়বে যে তিনি 1 বছর মাঠের বাইরে, মাঠে এসে তাকে পারফর্ম করতে হবে, যে দর্শকরা দেখলেন যে তার ফেরাটাকে কিভাবে আলো জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে কিভাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই যে মানুষের ভালোবাসা, এত চাপ। দেখুন, চাপ যখনই আমি যখন চিন্তা করবো যে আপনি আমাকে নিয়ে কি ভাবছেন, তখন কিন্তু চাপ আমি অনেক নিয়ে নিব। তো আমার মনে হয় সাকিবের এই জিনিসটা খুব কম। খেলাটা যে ভালো খেললেও যে তাকে মানে উঠতে হবে, সেটাও সে এটা বুঝে যে তাকে উঠতে হবে না, কারণ এটা হচ্ছে প্রফেশনাল খেলা। আপনি আজকে ভালো খেলবেন, কালকে আপনি খারাপ খেলতেও পারেন। তো এই কারণে যে ভবিষ্যতে কী হবে সেটা চিন্তা না করে আমার মনে হয় যে কালকে সে কীভাবে ভালো খেলবে সেটা নিয়ে সবসময় থাকে। বাড়তি চাপ সারা জীবনই থাকবে, আপনি যতদিন এই প্রফেশনে থাকবেন আপনার কিন্তু এই চাপটা থাকবে। এটা উঠলেই কিন্তু খেলতে হবে, এবং এটাই বড় প্লেয়ারদের আসলে সবচেয়ে বড় গুণ, যে তারা এই চাপটা খুব ভালোভাবে সামলাতে পারে। সাকিব কি এই টি-20 টুর্নামেন্ট দিয়ে তার আত্মপ্রকাশ ঘটবে 1 বছর? আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে সাকিবের জন্য, স্পেশালি কারণ এই টুর্নামেন্টটা হতে হয়তো যদি কখনো সে মনে করে থাকে যে তার ম্যাচ প্র্যাকটিসের অভাব ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগে, আমার মনে হয় যে এটা তার ম্যাচ প্র্যাকটিসের জন্য অনেক হেল্প করবে। এবং আমার মনে হয় যে একটু ব্যাটে বলেও ম্যাচ সিচুয়েশনে যখন ম্যাচ খেলবে, তখন এটা তার অনেক কিছু কিন্তু সে আগের রিদমে চলে আসবে খুব তাড়াতাড়ি। তো আমার মনে হয় যে এই টুর্নামেন্টটা তার জন্য অনেক, ব্যক্তিগতভাবে তার জন্য অনেক লাভবান হবে, এবং দেশের ক্রিকেটের জন্য লাভবান হবে। তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন ফিরবে তখন সে, সাকিব যখন নিষেধাজ্ঞার কবলে পড়লো, তখন তার মানসিক অবস্থাটা কেমন ছিল, এবং তখন আপনি তাকে কিভাবে বুস্ট আপ করতেন? মানে সে তো শুধুমাত্র আপনি ছাড়া মনে হয় বাংলাদেশের কারোর সাথে কথা বলতো কিনা সন্দেহ। আমার মনে হয় এই ব্যাপারটা আমি না বললে আমি ভালো হবে, কারণ না, মানুষ এটা জানতে চায় যে তার মানসিক অবস্থাটা কেমন ছিল। মানে সে একদিন আছে চ্যাম্পিয়ন বয়, মানে দিন শেষে তো তিনি একজন মানুষ, মানে একজন মানুষের কিন্তু আবেগও আছে, তিনি কান্নাও করেন। তো সেই জায়গাগুলোতে মানে কিভাবে আপনি সঙ্গ দিয়েছেন, কিভাবে তাকে চাঙ্গা করেছেন, এগুলো তো মানে একটা বছর পর মানুষ জানতে চায়, এগুলো তো অধিকার আছে দর্শকের জানার। আমার মনে হয় যে অনেকগুলো ব্যক্তিগত ইমোশনাল ব্যাপারে এগুলো আসলে আমার মনে হয় যে না বললেই ভালো হয়, কারণ এই জিনিসটা সাকিবও কারোর সাথে শেয়ার করতে চায় না, আমিও চাই না এই জিনিসটা আমি শেয়ার করতে। তো আমার মনে হয় যে ব্যক্তিগত একেবারে এগুলো কি মানে অনেকটা নিষেধ আছে যে না করার? না, নিষেধাজ্ঞার জন্য না, আমার মনে হয় যে মানে কিছু কি শেয়ার করা যায় যেগুলো সাকিব মাইন্ড করলো না, মানে আপনি বলতে পারেন? মাইন্ড করানোর জন্য না, আমার মনে হয় যে অবশ্যই এটা তো মানে যে কোনো মানুষকে অনেক, যে কোনো প্লেয়ারে হয়তো অনেক ভেঙে পড়ার কথা, এবং সাকিব যে একেবারে ভেঙে পড়ে নাই তা না, বাট আমার মধ্যে সে সেটা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারেছে যে না, আসলে যেহেতু একটা জিনিস হয়ে গেছে, তখন এইটাকে নিয়ে আসলে খুব বেশি ভাবলেও তো চলবে না। তো সামনে যখন খেলবে তার আগে যেন সে মাঠে ভালোভাবে ফিরতে পারে, সেটাই যেন সে উপলব্ধি করেছে। আপনাদের কোয়াপের অনেক দায়িত্ব আছে বাংলাদেশের ক্রিকেটারদের এই যে এই সকল বিষয়ে অ্যাওয়ারনেস করার, সেই জায়গাটাতে আপনারা কোনো ভূমিকা রাখেন কিনা? আসলে ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেন যে মোটিভেশন এবং অ্যাওয়ারনেস, সাকিবের ক্ষেত্রে যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা ঘটেছে, সাকিব নয় বলছি, ওভারঅল সাকিবের থেকে শিক্ষা নিয়ে অন্যদের ক্ষেত্রে
না, আপনি দেখেন যে সাকিবের যে ব্যাপারটা ঘটেছে এগুলো কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অ্যান্টি করাপশন ইউনিট আছে, এবং আপনার যদি দেখেন যে আকশু আইসিসি থেকে যেটা আছে প্রত্যেকটা ইভেন্টের এবং ওয়ার্ল্ড কাপ সহ বড় বড় ইভেন্টের আগে কিন্তু ওনারাই কিন্তু এই জিনিসগুলো মোটিভেশনের কাজ কিন্তু করে। হ্যাঁ, অন্যান্য দেশের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যে করে না তা না, এইসব ব্যাপারে কিন্তু করতেছে না, বাট একাডেমিশিয়ান অনেক ব্যাপারেই কিন্তু ওরা মোটিভেশনের কাজগুলো করে। সো আমরা মনে করি যে আমরা আসলে এখন পর্যন্ত ভেরি অনেস্টলি বলি যে আমরা এখনও ওই পর্যায়ে কিন্তু পৌঁছতে পারি নাই যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের মোটিভেশন সহ আদার্স জায়গায়। আমরা বেসিক্যালি এখন যে কাজগুলো করতেছি, আমরা প্লেয়ার্সের রাইটগুলো নিয়ে কিন্তু এখন বেসিক্যালি কাজ করতেছি। সো আমরা আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাসটা ওই জায়গায় রাখছি, এবং অ্যাওয়ারনেস এবং মোটিভেশন যেটা, এটা আসলে ক্রিকেট বোর্ডই আসলে পর্যাপ্তভাবে করতেছে। আর সাকিব আল হাসানের যে ব্যাপারটা আছে, যে সাকিব আল হাসান কিন্তু সালাউদ্দিন ভাইয়ের যেটা বলছেন, দে আর ভেরি ক্লোজ টু সাকিব আল হাসান, এবং সেও মেন্টালি এত আপ যে ও নিজেই নিজেরটা রিকভারি করতে পারে। তারপরেও কিন্তু আপনার মানুষের কিন্তু একটা সাপোর্টিং এর কিন্তু প্রয়োজন হয়, এবং ওই সাপোর্টটা কিন্তু আমাদের দিক থেকে কিন্তু সবসময় কিন্তু ছিল। যে আফটার রেগুলেশন, প্লেয়ার্স রেগুলেশন বলেন বা সাকিবের একটা নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে আমরা কিন্তু সাকিবের সাথে 2বার কিন্তু বসছি, আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু কপারেশন করছি, অনেক কিছু শেয়ার করছি, আন্দোলন পরবর্তী সময়ে প্লেয়ারদের দাবি দেওয়ার ব্যাপার সহ সব কিছু। তো এইসব ব্যাপার নিয়ে বেসিক্যালি আমরা আসলে অনেক উপরের লেভেলে কাজ না করলে হয়তো পার্সোনাল লেভেলে কাজগুলো কিন্তু আমরা করছি। সালাউদ্দিন ভাই, আপনার কাছে জানতে চাওয়া যে উন্নত দেশের ক্রিকেট বোর্ডগুলোতে লয়ার আছে, প্রত্যেকটা ক্রিকেটারদের পার্সোনাল এজেন্ট আছে, যেটা প্রফেশনাল একজন ক্রিকেটার যে কোনো কাজকর্মের আগে তাদের লয়ারের সাথে কথা বলে, এজেন্টের সাথে কথা বলে। বাংলাদেশে এটা হয়তো সাকিবের শুধু ইন্টারন্যাশনাল আছে, কিন্তু অন্যদের নাই। এই জায়গাগুলোতে আসলে আমাদের বোর্ডদের আসলে আরও কী কী কাজ করা উচিত, বা আপনারা কোচরা একটা ক্রিকেটার যখন বড় হয়ে ওঠে তাদেরকে আপনারা এই সকল জায়গা থেকে বিরত থাকার জন্য কী কী শিক্ষাগুলো দেন, মানে কী কী অ্যাকচুয়ালি তো আমরা তো ওইভাবে প্রফেশনাল ক্রিকেট যদি বলি, আমরা কিন্তু ওরকম প্রফেশনাল ক্রিকেট না, কারণ আমার মনে হয় যদি এই ক্লাব লেভেলই যদি দেখেন, যে আপনি ক্লাব লেভেলে কিন্তু কন্ট্রাক্টটা হচ্ছে প্লেয়ার টু প্লেয়ারের সাথে কন্ট্রাক্টের সাথে, এগুলো নর্মালি যদি এজেন্ট থাকতো বা কেউ থাকতো তাহলে কিন্তু এটা ক্লাবটাও ব্যক্তিগতভাবে লাভবান হতো। কারণ আপনি যদি একেবারে প্রফেশনাল আর যদি লিগ করতে চান, তখন কিন্তু যদি ধরেন ফুটবলের মতো আপনি প্লেয়ার এক্সচেঞ্জ করবেন, তখন কিন্তু আমি একটা প্লেয়ারকে 5 বছর ধরে গড়ে তুললাম, আমি যদি প্লেয়ারটাকে সেল করতে চাই, তখন কিন্তু ওই যে এজেন্টের মাধ্যমে হলে একটা কিন্তু অনেক লাভবান হতো। প্লেয়ারেরও কিন্তু অনেক সময় এই টাকা পয়সা নিয়ে দেখা গেল প্লেয়ারটা টাকাটা পাচ্ছে না, একটা সিজন পরেও কিন্তু টাকাটা পাচ্ছে না। যদি এজেন্টের মাধ্যমে হতো বা লয়ারের মাধ্যমে হতো, তখন কিন্তু টাকাগুলো পেতেও কিন্তু অনেক সুবিধা হতো। আমার মনে হয় যে এই জায়গাটা আরেকটু ইমপ্রুভ করলে আমার মনে হয় দেশের ক্রিকেট। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশে তো অন্যান্য দেশের মতো একাধিক প্লেয়ার নেই, একটাই সাকিব আল হাসান, একটাই তামিম ইকবাল, একটাই মুশফিক। সুতরাং এরা বা এদের পরবর্তী প্রজন্মে যারা উঠছে তারা যাতে কখনো বিপদে না পড়ে, সেই জায়গাটাতে আসলে বোর্ডের কত সতর্ক থাকা উচিত। সতর্ক না, আপনি আমার কাছে মনে হয় যে আমাদের যেটা আমরা সবচেয়ে বড় ভুল করছি, আমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলতে দিচ্ছি না প্লেয়ারদের, দিচ্ছি না। হ্যাঁ, দিচ্ছি না। যারা খেলতে চাচ্ছে তাদেরকেও দিচ্ছি না। ধরেন আইপিএলে আপনি যদি আফগানিস্তানের প্লেয়ার দেখেন, যেখানে 4-5 খেলতেছে, আপনি ওয়েস্ট ইন্ডিয়ান লিগে দেখেন, সেখানে আফগানিস্তানের কম না হলে 4-5 প্লেয়ার খেলতেছে। এখন হয়তো তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে, কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করলে আপনি দেখবেন কিন্তু এই প্লেয়ারগুলো কিন্তু কিছুদিন পরে কিন্তু ওয়ার্ল্ড স্টার হয়ে যাবে। যখন তারা বড় প্লেয়ার হয়ে যাবে, তখন কিন্তু ডেফিনেটলি তার দেশের জন্য অনেক অনেক লাভবান হবে। তার কারণ তারা এতগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে ড্রেসিং রুমে শেয়ার করছে, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারছে, এবং এটা কিন্তু তার ক্রিকেটের জন্য লাভবান হবে। আমার প্লেয়াররা বোর্ড বলে যে এই কন্ট্রাক্টগুলো যদি বোর্ডের কোনো লয়ারের মাধ্যমে হয়, তাহলে তারা ওই ভারটা নিতে চায়, দায়িত্বটা নিতে চায়, তাহলে আপনাকে তো খেলতে দিতে হবে। আপনি যদি খেলতে না দেন, তাহলে আমার প্লেয়াররা তো কখনো ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে না। তারা যদি বাইরের লিগ না খেলে, তাহলে তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার হবে না। তাদের যদি সেই সুযোগটা থাকে, তাদেরকে কেন খেলতে দিবেন না? সেই জায়গায় কোয়াপ কি ভূমিকা পালন করে, যে প্লেয়ারদের ব্যারিয়ার? আমি একটা কথা বলি আপনাকে, সালাউদ্দিন ভাই যেটা বলছে ঠিকই বলছে, ওরা যদি খেলার অপরচুনিটিস থাকে ডেফিনেটলি দিবে। একটা সময় কিন্তু ওপেন ছিল, গত 2 বছর যাবত কিন্তু করতেছে যে 2টা বা 3টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে, এর বেশি পারবে না। আপনি দেখেন যে একজন প্লেয়ারের নাম বলেন যে সেই প্লেয়ারকে দেয় নাই। আপনি 2 বছর আগে সাকিবকে বলা হয়েছিল যে 2টার বেশি লিগ খেলতে পারবে না, এই কারণে এই বছর যেটা হয়েছে আইপিএল এই বছর যেটা হয়েছে আইপিএলে মুস্তাফিজের কল ছিল আইপিএলে, ও পারে নাই আমাদের শ্রীলঙ্কা ট্যুরের জন্য, এই কারণে কিন্তু পারে নাই। আপনি একটা লিগ দেখান যে লিগটাতে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বোর্ড আপনার খেলতে দেয় নাই ফ্র্যাঞ্চাইজি লিগে, শুধুমাত্র কিন্তু আমাদের তো চান্সই পাইতেছি কি 3টা আপনার বিগ ব্যাশ বলেন, ক্যারিবিয়ান লিগ বলেন, হ্যাঁ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বলেন, আর আমাদের তো একজনই অ্যাম্বাসেডর সাকিব রিপ্রেজেন্ট করতেছে রিয়াদ, ওরা কিন্তু 2টার বেশি কিন্তু আসলেই কিন্তু পারতেছে না। সো আপনি যদি দেখেন আমাদের প্লেয়াররা কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে যে অপরচুনিটিটা পাচ্ছে না তা কিন্তু না, কলটা যদি ফ্র্যাঞ্চাইজি থেকে আসে তাহলে কিন্তু ওই দিক থেকে কিন্তু প্লেয়াররা কিন্তু ছাড় পাচ্ছে।
এবং এটা নিয়েও কিন্তু আমরা কথা বলছিলাম যে 2টার বেশি লিগের ব্যাপারে। আপনি যদি আপনার ইন্টারন্যাশনাল খেলা, আমরাও চাই যে প্লেয়ার আরও বেশি খেলুক, সালাউদ্দিন ভাই যেটা বলছে এটার সঙ্গে আমরা এগ্রি যে যত বেশি আমরা খেলতে দিব। কিন্তু আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সঙ্গে যদি আপনি সমন্বয় করেন আপনার ডোমেস্টিক ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আপনার তো প্রিমিয়ার ডিভিশনের কথাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে, কারণ সাকিব যদি প্রিমিয়ার ডিভিশন না খেলে সব কিছুই কিন্তু একটা আমাদের একটু ওয়েটটা কিন্তু কমে যায়। আপনি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, ডোমেস্টিক ক্যালেন্ডারের পরে 2টা ফ্র্যাঞ্চাইজির পরে আপনি কিন্তু মিলাতে পারবেন না। আপনি দেখেন যে আপনি মিলাতে পারছেন কিনা। আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু যখন সাকিব ওরাও কিন্তু চাইছিল যে 3টা খেলতে আছে। না, আমার কথা হলো যে ওয়ার্ল্ডের কোথায় যখন সব জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল ফিকচার চলতে থাকে, তার ডোমেস্টিকও কিন্তু চলতে থাকে। আমরা কিন্তু জানি না আমাদের ডোমেস্টিক কবে শুরু হবে। আমাদের ফুটবল না, ক্রিকেট কোথাও ক্যালেন্ডার নাই। না, এটা তো আপনাকে তো খেলাটা তো চালাইতে হবে, শুধু তো ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য শুধু কিন্তু সবকিছু না, কারণ আপনার ডোমেস্টিক এটা ঠিক, এটা ক্যালেন্ডার থাকা উচিত। দুদুল ভাই যেটা ক্যালেন্ডারটা ডেফিনেটলি তো- থাকা উচিত, ডেফিনেটলি সালাউদ্দিন ভাই যেটা বলছে এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার বলছি যে এই প্রিমিয়ার ডিভিশন নিয়ে যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আসতেছে তখন কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আরেকটা স্কেডিউল করা হয়েছিল, ক্লাবগুলো কিন্তু রাজি হয় নাই। আমরাই কিন্তু প্রতি বছরই আমরা বলতেছি যে আমাদের ন্যাশনাল টিমের জন্য ওয়েট করা দরকার নাই, আমরা আমাদের লোকাল বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে না দিলে তো আপনার কিন্তু বড় তারকা হবে না। আমরা কিন্তু ক্লাবগুলোকে ওটা কিন্তু ম্যানেজ করতে পারি না, লাস্ট 2 ইয়ার্সও কিন্তু আমরা পারি না। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। সালাউদ্দিন ভাই যেটা বলতেছে ডেফিনেটলি এটা হওয়া উচিত, কিন্তু আমাদের বাস্তবতাটা আপনি চিন্তা করেন, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া এখন আবনিতে 6 থেকে 7 জন ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতেছে, প্রাইম ব্যাংকে আছে প্রত্যেকটা ব্যাংকে। আমাদের বাস্তবতা হচ্ছে ওনাদেরকে ছাড়া কিন্তু ক্লাবগুলো এগ্রি হচ্ছে না। সো আমাদের বাস্তবতার সঙ্গেও কিন্তু আরেকটা বাস্তবতার সমন্বয় করতে হবে। আর আমাদের সাকিব কিন্তু 3টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বা 4টা খেলতেছে, ও নিজের থেকেও কিন্তু অনেক সিলেক্টিভ আপনি যদি খেয়াল করেন। সো 2টার জায়গায় আমরাও অ্যাপিল মানে করছি সে যে- সময়ও দিতে পারছে না, এই কারণে হয়তো খেলতে পারছে না। কারণ হ্যাঁ, আমাদেরও কিন্তু অ্যাপিল আছে 2টা জায়গায় যদি কিন্তু সালাউদ্দিন 3টা ভাই, আমার কাছে আপনার increase প্রশ্ন করে। যেটা সেটা হচ্ছে যে সাকিব তো বাংলাদেশে সারা জীবন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে না, আমাদের আরো প্লেয়াররা উঠে আসবে না, তারা আমার ইচ্ছা যে আমাদের ছেলেরা যেন আরো বেশি খেলতে পারে, কারণ খেলতে দিলে কি হবে, বা যদি তাদের সুযোগ থাকে তারা মানে খেলা উচিত, কারণ তাহলে কি হয় কি তার সেই ইন্টারন্যাশনাল সে এক্সপিরিয়েন্সটা সে আগেই পাবে, এবং যখন আপনি বাইরে খেলবেন তখন আপনি নিজে থেকে কিন্তু ভাববেন আপনি অনেক বড় প্লেয়ার। না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যখন সে বাইরের লিগগুলো খেলবে সেখানে তো এক একটা টিমের সাথে চুক্তিপত্রের অনেকগুলো ক্লজ থাকে, এই জায়গাগুলোতে তাদেরকে আরো দক্ষ বা পারদর্শী করে তোলার উপায়টা কি? কারণ আমাদের প্লেয়ার এগুলো কিছুই বোঝে না। না, এটা নরমালি সব সময় কিন্তু যারা বাইরে খেলতে যায় তাদের কিন্তু এজেন্টের মাধ্যমে যায়, এজেন্টের এটা কিন্তু মাধ্যমে কেউ যায়। কিন্তু সরাসরি নিজে জানে, এজেন্টের মাধ্যমে যায়, কারণ আমাদের ওইভাবে এজেন্সিটা ওইভাবে সেই গড়ে ওঠে এজেন্ট নাই। সেই এজেন্টগুলো পারফেক্ট কি পারফেক্ট না, এই জায়গাগুলোতে মানে কোয়ারির জায়গাটা আছে যে না এই আমার দক্ষ এবং সে ভালো লোক। না, এটা তো আমাদের দেশে ধরেন আমাদের এজেন্সি এখন ধরেন আমি একজনের নাম বলতে যাই, কাস্তুব লাহারি, তিনি আইসিসির একদম লিখিত একজন সেরকম যদি এজেন্টের পাল্লায় পড়ে যায় তাহলে তো সমস্যা। না, এখন সমস্যা হচ্ছে আমাদের তো আর ওইভাবে আমাদের দেশে তো কোনো এজেন্সি গড়ে ওঠে মানে নাই। এই জায়গাটাতে আপনার অ্যাডভাইস কি? না, একটা বাংলাদেশ জিনিসকে ক্রিকেট দুদুল বোর্ডের ভাই, মানে আমি একটা একটু প্লেয়ারকে interrupt করি, সালাউদ্দিন ভাই আপনার জিনিসটা ইজি হবে। আপনি যদি দেখেন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইংল্যান্ডে যারা এজেন্সি আছে ওরা কিন্তু অ্যাপ্রুভড বাই এনলিস্টেড বাই সেটাই ইংলিশ ক্রিকেট বোর্ড ক্রিকেট এবং এনলিস্টেড বাই প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়াও তো কিন্তু তাই। তাই। সো আমাদের কোনো এজেন্সি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অ্যাপ্লাই করবে যে এনলিস্টেডের জন্য, এবং ক্রিকেট বোর্ড যখন তাকে অ্যাপ্রুভাল দিবে তখন আপনি তাকে বিলিভ করতে হবে Right. যে না সে হ্যাঁ। এনলিস্টেড। এবং তখন মানে কোনো সমস্যা যদি হয়, কোনো ক্রিকেটার বিপদে পড়লে তাকে ধরা যায়, বুঝছেন? এই জায়গাগুলোতে আসলে আপনার অ্যাডভাইস কি আছে কোচ? আমার এইসব লাইন আমি বুঝি না, আমি এখানে কি অ্যাডভাইস দিব আসলে আমি জানি না। তা আমার মনে হয় যে এই জায়গাগুলো ইমপ্রুভ করা করা দরকার উচিত। আমাদের শুধু দেশে। আমাদের অ্যাকচুয়ালি শুধু প্লেয়ার তো ইমপ্রুভ করলে হয় না, একটা দেশের ক্রিকেট কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। আপনার কোচ ডেভেলপ করতে হবে, আপনার কোচও কিন্তু সেই মানে না, আপনারাই বলেন যে আমাদের দেশে কোচ না আসলে না, কোচদের ব্যবহারও করি না। হ্যাঁ, আমরা কোচদের তো ডেভেলপ করতে হবে, আমাদের ফিজিও ট্রেনার। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, আমার মনে হয় না 100 কোচ আছে যারা বাইরে বিভিন্ন দেশে কাজ করতেছে। তা আমাদের দেশের এটাও তো আপনি একটা প্রোডাক্ট, আপনি প্রোডাক্টটা বাইরে সেল করবেন, টাকা তো দেশে আসবে, ঠিক না? তো এটাও একটা বিজনেস। আপনার যদি কোচ ভালো হয় অটোমেটিকলি আপনার সারা দেশে ক্রিকেটের মানও ভালো হবে। তা আমার মনে হয় যে প্রত্যেকটা শুধু প্লেয়ারটাও ভালো হবে যখন আপনার কোয়ালিটি কোচ থাকবে, আপনার নিজের দেশের কোয়ালিটি কোচ থাকলে যদি আপনি একটা জিনিস দেখেন যে রিচার্ড ম্যাকিংসের হাতে গড়া যে সকল প্লেয়াররা কোচিং পেয়েছিল তারাই কিন্তু এখন মানে বিশ্ব ক্রিকেটে বড় তারকা আমাদের দেশের, বাংলাদেশের। তো সেই জায়গাগুলোতে আমাদের যারা এইচপি বা আন্ডার 19-17 থেকে উঠে আসে, এই জায়গায় যদি বড় মাপের কোনো কোচ না দেওয়া হয় তাহলে এদের বেসিকটাই স্ট্রং হবে কিভাবে? আমি বুঝি যে বড় মাপের কোচ মানে কে সেটা তো ডিপেন্ড করে, এটা তো আর কোনো মাপকাঠি নাই যে সে বড় মাপ কোচ। বাট আমার মনে হয় বেসিক কিছু জিনিস আছে যেই জিনিসগুলোতে যেগুলা কোচেস এডুকেশন সেক্টরটা এটা আর একটু ডেভেলপ করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার কোচরা ডেভেলপ হয়ে যাবে। তো এই জায়গাগুলো যদি একটু কাজ করে আমার মনে হয় অনেক ভালো হবে। শুধু কোচ না,
ট্রেনার বলেন, ফিজিও বলেন, কারণ এই আমার মনে হয় যে বাংলাদেশে ফিজিও যে জায়গাটা আছে সেটা আমাদের অনেক ভালো ফিউচার আছে, কারণ যারাই এখন ফিজিও থেরাপি দিতেছে বা টিমের সাথে আছে তারা কিন্তু অনেক হাই কোয়ালিফাইড, আমি দেখেছি যারা অনেক ভালো, তাদেরকে যদি আরেকটু সুযোগ সুবিধা দেয় তারাও কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে কিন্তু চান্স পেতে পারে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনি একটা ভালো গ্রাউন্ডসম্যান যদি আপনার দেশ থেকে বের হয় তখন কিন্তু এটা কিন্তু আপনার দেশেরই লাভ হবে, এবং সে কিন্তু বাইরে কাজ করলে আপনার দেশের জন্য কিন্তু সে টাকা নিয়ে আসবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরই কিন্তু মিলেই কিন্তু একটা দেশের সামগ্রিক ক্রিকেটটা ইমপ্রুভ হবে। সাকিব নিষেধাজ্ঞার আগে ক্রিকেটের যে আন্দোলন করেছিলেন এবং সেখানে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো কথাগুলো বলেছিল, সেই জায়গাগুলোতে আপনারা আসলে আপনাদের কোয়াব নিয়েও তার প্রশ্ন ছিল, সেই জায়গাগুলোতে আপনারা কতটা শুধরালেন, তার যে পয়েন্টগুলো ছিল? আসলে আমাদেরও শুধরানোর ব্যাপারটা যেটা, হ্যাঁ সুযোগ ছিল, ওর পরবর্তীতে সাকিবও নিজেকে শুধরাচ্ছে, দিস ইজ দ্য প্রসেস। হ্যাঁ, যে ফার্স্ট ওদের যেটা আন্দোলনটা ছিল, আন্দোলনের যৌক্তিকতা যেটা, প্রত্যেকটাই যৌক্তিক ছিল, অযৌক্তিক কিছু আমি ছিল আপনাকে না। বলতেছি প্রত্যেকটা যৌক্তিক ছিল, প্রত্যেকটা যৌক্তিকের একটা ব্যাখ্যাও কিন্তু আছে। সবই একজন আছে। প্লেয়ার যখন ইনসাইড দ্য বাউন্ডারি রো ইজ অ্যাবসলিউটলি ট্যালেন্ট, এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ইয়ে নাই, কিন্তু আপনার সবকিছু কিন্তু আন্দোলনের একটা প্রসেস আছে। সবকিছু আন্দোলন তো আমরা ওর আগেও ন্যাশনাল লিগের দাবির জন্য মানে আন্দোলন বাদ দিলাম, তারা যে দাবিগুলো তাদের এক তুলেছিল, নম্বর দাবি মানে ছিল অত যেটা যে তিক্ততা আমি না যাই। কোয়াবের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা ভাইস প্রেসিডেন্ট তাদের একটা পদত্যাগের ব্যাপার, এই কাজটা নিয়ে কিন্তু আমরা এখনো চালাচ্ছি। আমরা কিন্তু এই আন্দোলনের 7 দিনের মধ্যেই কিন্তু সাকিব সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমরা বসছি। আমরা বসার পর আমরা যখন আমাদের প্রেসিডেন্ট নাইমুর রহমান দুর্জয় যখন তাদেরকে টোটাল ব্যাপারটা ব্রিফ করলো, তারা কিন্তু আসলে কনস্টিটিউশন এবং সাংগঠনিক ব্যাপারটা দিয়ে কিন্তু অনেক দূরে ছিল। মাঠের ব্যাপার এবং সাংগঠনিক দিকের ব্যাপারে খেলার ভিতরে ছিল, সাংগঠনিক বিষয়টা হয়তো। আপনি যখন খেলার ভিতরে থাকবেন এবং একটা কমিটির এগেইনস্টে যখন আপনি দাবিটা তুলবেন যে পদত্যাগের, নিশ্চয়ই আপনার কনস্টিটিউশন তাদের দাবিটা ছিল যে কোয়াবের যে ভূমিকাটা, মানে এজ এ একটা সংগঠন এই ক্রিকেট বোর্ডের সাথে সমন্বয় করে যে ভূমিকাটা রাখতে পারে, সেই জায়গা থেকে কোয়াব অনেক দূরে ছিল। আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, আমি একটু দ্বিমত পোষণ করি। ওরা যে দাবিগুলো ছিল, আমরা কিন্তু এটার প্রায় 6 থেকে 7টা দাবি নিয়ে কিন্তু আমরা কাজ করতেছিলাম আন্দোলনের দুদিন আগেও কিন্তু বিষয়টাকে অত তিক্ততায় যাচ্ছি না, আমি যাচ্ছি যে ওদের যে দাবিটা ছিল সেই জায়গাটাতে আপনারা কতটা এগুলেন। না, ডেফিনেটলি আমরা কিন্তু অনেক দূর আগাইছি। আপনি যদি দেখেন যে প্লেয়ারদের পারিশ্রমিকের ব্যাপারটা, ন্যাশনাল টিমের, আপনি দেখেন এই আন্দোলনের ফলে আমাকে একটু সময় দিতে হবে, এই আন্দোলনের ফলে কারণ আমরা তো সবসময় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটার সহ অন্যান্য প্লেয়ারদের সঙ্গে আমাদের সবচেয়ে যোগাযোগ হয়। এই আন্দোলনের ফলে যে সিংহভাগ ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের জন্য এই আন্দোলনের আউটপুটটা কি, তাদের শুধু ম্যাচ ফি বাড়ছে এবং অন্য কোনো স্যালারি স্ট্রাকচার সহ কোনো কিছু কিন্তু বাড়ে নাই। আপনি যদি দেখেন আমাদের ন্যাশনাল টিমের 4 থেকে 5 জন প্লেয়ার, হ্যাঁ, তারা প্রায় 5.5 লাখ থেকে 6 লাখ টাকা পাচ্ছে এখন। আমরা কিন্তু যে একেবারে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এর আগেও কিন্তু যখন দুর্যোগ ক্রিকেট অবস্থায় চেয়ারম্যান ছিল তখনও ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাড়ছে। আপনি দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের কিন্তু তুলনামূলকভাবে কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত বাড়ে নাই। সবচেয়ে আমাদের মূল চ্যালেঞ্জ যেটা, আপনি একটা জিনিস দেখেন, আজকে যদি একজন যে 5 লাখ টাকা 5.5 লাখ টাকা স্যালারি ড্র করতেছে, সে যদি একটা বছর কোনোভাবে পারফরমেন্স না করে, তার জন্য কিন্তু খেলোয়াড়দের উপকার হয়, এই জিনিসটাই হলো মূল সত্য। সেই জায়গাটাতে আপনারা ওই জায়গায় আপনি দেখেন প্রিমিয়ার ডিভিশন, ওই জায়গাটাতে আপনারা শতভাগ আপনি দেখেন আন্দোলনের ফলে আজকে যেটা হয়েছে যে প্রিমিয়ার ডিভিশন, আমি আন্দোলন বাদই দিলাম, তাদের যে ছোট ছোট দাবিগুলো ছিল আপনাদেরকে ঘিরে, আপনাদের দ্বারা ক্রিকেটার উপকৃত হবে, বোর্ডের সাথে আপনারা নেগোশিয়েট করবেন, সেই জায়গাটাতে আপনারা আসলে এখন কতটা স্ট্রিক্ট আছেন? যে না, এখন কিন্তু আমরা প্রচন্ড মাত্রায় কিন্তু স্ট্রিক্ট। আমাদের এখন ফার্স্ট ফোকাস হচ্ছে যে ফার্স্ট ক্লাস প্লেয়ারদের যে স্যালারি আছে ওই স্যালারিটা ইনক্রিজ করা। প্রাইজ মানির ব্যাপারে কিন্তু প্লেয়ার এখন পর্যন্ত মানে আপনারা আগের অবস্থান থেকে এখন অনেক শক্ত অবস্থানে, এখন মানে আমরা আগের ব্যাপারগুলো কিন্তু ভিজুয়াল ছিল না, এখন আমরা যে কাজগুলো করতেছি, আপনি যদি দেখেন আমরা প্রেস রিলিজ সহ সবকিছু কিন্তু দিচ্ছি। আগে আমরা ক্রিকেট বোর্ডে যে চিঠিগুলো দিতাম এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাবলিশ করতাম। আমরা এটা তো একটা ভালো কথা, তারা আন্দোলন করেছিল বলে আপনারা দৃশ্যমান, এটা তো পজিটিভ। না না, ডেফিনেটলি আন্দোলনে তো ডেফিনেটলি সেই পজিটিভ জিনিসটা নিয়ে আলোচনা করছি। আপনার কাছে প্রশ্ন হলো, সাকিবের মতো চ্যাম্পিয়নরা যখনই ফিরে আসে তখনই নতুন কিছু করে, অ্যাজ এ কোচ আপনি তাকে ঘিরে কি স্বপ্ন দেখছেন? মানে সাকিব আসবে আবার একটা নতুন কিছু করবে, যেমন ইয়ান বোথাম করেছে, ইমরান খান করেছে, এরা যখনই মাঠে ফিরে আসে তখনই নতুন কিছু দেয়, নতুন কিছু দেওয়ার মতো, নতুন কিছু রচনা করে, তাদের দ্বারা আবার নতুন কোন স্ক্রিপ্ট তৈরি হবে। আশা করবো যে সাকিব, কারণ আপনি যেন ওয়ার্ল্ড কাপে যেটা খেলেছে সেটা কিন্তু বেশি ভালো খেলেছে, বাট তার কাছাকাছি যেন সবসময় প্রত্যেকটা সিরিজ খেলতে পারে, স্পেশালি ব্যাটিং এ যদি আরো বেশি ধারাবাহিক হয়, কারণ বোলিংটা সাকিবের সবসময় গড গিফটেড, এটা আমার মনে দেশে সবসময় একই রকম করবে। এটার উন্নতিরও খুব বেশি জায়গাও যে আছে তাও নেই, কারণ তার বোলিং অ্যাকশনের কারণে তার এই জায়গাটা খুব বেশি ভেরিয়েশন করার মতো কিছু নেই, বাট ব্যাটিংটা যেন সে আরো ইমপ্রুভ করতে পারে, আরো যে বেশি ধারাবাহিক হয়, তা আমার মনে হয় এটা দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ হবে। এবং বোলিংটা আমি যেটা বললাম যে বোলিংয়ে খুব বেশি যে ইমপ্রুভ করার, সে যদি আগের মতো ভালো বোলিং করতে পারে সেটাই আসলে গুড এনাফ।
তো সাকিব ফিরে আসাতে আমাদের দল আরো চাঙ্গা হোক, সাকিব আরো ভালো খেলুক, এরকম একটি প্রত্যাশা করি। কোচ সালাউদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ, দেবব্রত পাল আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন দুজন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন এনটিভির পর্দায়।